আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন একজন আদর্শ কৃষি উদ্যোক্তা, যিনি বেশ অনেকদিন ধরে মৌমাছি পালনের সাথে যুক্ত এবং মধু উৎপাদনের সাথে যুক্ত। বিভিন্ন প্রকার ফুলের মধু সে উৎপাদন করে এবং সেগুলো সে বাজারজাত করে আসছে বিশ্বস্ততার সহিত। মোহাম্মদ আনিসুর রহমান, আপনি কতদিন ধরে মৌমাছি পালনের সাথে যুক্ত আছেন? আমি 99 থেকে মৌমাছি পালনের সাথে যুক্ত। কমার্শিয়ালি 2001 সাল থেকে বিসিকে ট্রেনিং করার পরে মৌমাছির সাথে ইনভলভ হয়েছি। আপনি বিসিক এর কতদিনের ট্রেনিং নিয়েছিলেন? বিসিকে আমাদেরকে প্রথম প্রাইমারি 1 মাস ট্রেনিং দেওয়া ছিল, তারপরে আবার 7 দিন। ওই যে ট্রেনিং থেকে আপনি প্রাপ্ত জ্ঞানটা, এটা আপনি বাস্তব ফিল্ডে একদম পুরোপুরি প্রয়োগ করতে সমর্থ হয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পুরোপুরি সমর্থ হয়েছি। আচ্ছা, ধরেন যে আপনার শুরুর দিকের গল্পটা আমরা একটু শুনবো, যে আপনি ট্রেনিং নিয়ে আসলেন, আসার পর কিভাবে আপনার এই জার্নিটা শুরু হলো। প্রথম যখন আমরা 2001 সালে বিসিক থেকে ট্রেনিং নিই, তারপরে বিসিক আমাদেরকে কাঠের 2টা বক্স দেয় এবং মেরিফেরা মৌমাছি দেয়। ওইখান থেকে এই জার্নিটা শুরু হয়েছিল। প্রথম আমাদের মৌমাছির জীবনটা, আমাদের যে চাষ প্রক্রিয়াটা ছিল, তখন বাংলাদেশে এত সুযোগ সুবিধা ছিল না। পরবর্তীতে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক এবং কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আমাদের কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা চাষিয়ার আছে তাদেরকে উদ্বুদ্ধ করে আমাদেরকে এখন সহযোগিতা করতেছে। যেমন মৌমাছি পরাগায়ন ঘটায়, এই কনসেপ্টটা আগে ছিল না একটা সময়। এখন যেহেতু মানুষ শিক্ষিত হয়েছে এবং এই সম্পর্কে ভালো ধারণা আসছে, যার জন্যই এখন আর আমাদের আগের মতো প্রতিবন্ধকতা নেই। যেমন আগে একটা জায়গায় সরিষা মাঠে আমরা যখন যাইতাম, তখন আমাদেরকে বক্স সেট আপ করতে সমস্যা হইতো। তখন তাদের একটা চিন্তা ছিল যে ওই মৌমাছি ফুল থেকে রস নিয়ে ফসলের ক্ষতি হয়। অ্যাকচুয়ালি যে মৌমাছি পরাগায়ন ঘটায়, সেই ধারণা তাদের ছিল না। দিন দিন কৃষি মন্ত্রণালয়ের আপনার উদ্যোগের ফলে এটা এখন মানুষ অনেক সচেতন হয়েছে। এখন আমাদের মৌচাষের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই। ক্ষতি তো হয় না, বরঞ্চ আরো উপকার হয়। হয়। এই পরাগায়নের ফলে আমাদের, ফলনের হ্যাঁ, মানটা বাড়ে আমরা এবং যেটুকু শুনছি যে কোয়ালিটিটাও মৌমাছি বাড়ে। প্রায় 45% পরাগায়ন ঘটায় মৌমাছির মাধ্যমে, এবং ফলনটা বৃদ্ধি হয়। আপনি তো মৌমাছি চাষ করছেন বা মধু উৎপাদন করছেন। এই মধু উৎপাদন করতে গিয়ে একটা ভয় সবার মাঝে, যে ভয়টা কাজ করে, যে হুল ফোটানো, হ্যাঁ, সেক্ষেত্রে আসলে কি কি সাবধানতা আপনি অবলম্বন করেন? সাবধানতা বলতে আমরা মৌমাছি হুল ফোটায়, মৌমাছি স্টিং করে, এটা ব্যথাও করে। কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি এখন অভ্যস্ত হয়ে গেছি। হুম, আমাদের মৌমাছি হুল ফোটানোর জন্য আমরা তেমন কোনো কিছু ইউজ করি না। নরমালি যারা প্রাইমারি লেভেলে যারা কাজ করতেছে তাদের জন্য হ্যান্ড গ্লাভস আছে। তারপরে আপনার ফেসটা নিরাপদের জন্য ফেস বল আছে। হুম, আর পুরা বডির জন্য পোশাকও আছে। এইগুলা ইউজ করলে, হ্যাঁ, এইগুলা ইউজ করলে মৌমাছি হুল ফোটানো থেকে বিরত থাকা আর যায়। আর কি কি সচেতনতা থাকা উচিত একটা মৌমাছি পালন করার ক্ষেত্রে, যদি কেউ করতে চায়? অ্যাকচুয়ালি মৌমাছি পালন করতে গেলে প্রথম মৌমাছি সম্পর্কে এবং মৌমাছি জীব আচরণ সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন কখন মৌমাছি রানীটা কেমন আছে, তারপরে রোগবালাই আছে কিনা, পোলেনের ঘাটতি আছে কিনা। যেমন আমাদের ডার্ট পিরিয়ডে বাংলাদেশে বর্ষাকালে কিন্তু পোলেন থাকে না, তখন আর্টিফিশিয়ালি খাবার দেওয়া লাগে। আর্টিফিশিয়ালি খাবারে যদি ঘাটতি থাকে তাহলে সুগার মৌমাছি, সিরাপ হ্যাঁ, যেটা। সুগার সিরাপ যেটা বলা হয়। আর আপনার এটা হলো লিকুইড। হুম, আর পোলেন যেটা হলো, এটা আপনার বিভিন্ন রকম ডাল বীজ যেগুলো আছে, যেমন মুগ ডাল, আতপ চাল, এইগুলা ভেষণ করে এগুলো আপনার খাওয়াইতে হয়। 2টা খাওয়ালে তাহলে আপনার বর্ষাকালে মৌমাছিদের ঠিক রাখা যায়। আপনার বর্তমানে কতগুলো মৌ বক্স রয়েছে? আমার 2টা প্রজেক্ট এখন লিচু মাঠে আছে। 2টা প্রজেক্টে আপনার 270টা প্লাস হবে বক্স, আচ্ছা। মৌ বক্স। তাহলে প্রতি সিজনে আপনার সব খরচ বাদ দিয়ে মোটামুটি কেমন থাকে, যদি আমার বলতে আমার সমস্যা না থাকে? না, সমস্যা নাই। আমাদের এটা হলো, আমরা আমরা অ্যাকচুয়ালি চাই যে উদ্যোক্তা পরিমাণ বাড়ুক। বাংলাদেশে যে পরিমাণ ন্যাচারাল সোর্স আছে, এটা আপনার প্রপার ইউটিলাইজ হচ্ছে না। যে উদ্যোক্তা যদি বাড়ে তাহলে তো মধু উৎপাদন বেশি হবে। ছাড়া আমাদের 4 জন ম্যান পাওয়ার আমার এখানে কাজ করে। ওদের সবকিছু দেওয়ার পরে আমাদের বর্ষাকালে সুগার সিরাপ আরো খাবার দেওয়ার পরে আমার 2টা প্রজেক্টে প্রায় 7-8 লাখ টাকা থাকে। এখন নতুন যদি কেউ মৌমাছি চাষে আগ্রহী হয় বা আসতে চায়, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো, অ্যাকচুয়ালি বিসি থেকে ট্রেনিং নিলে আপনার প্রাইমারি নলেজটা আসবে, কিন্তু অ্যাকচুয়ালি যে ফিল্ড পর্যায়ে যে কাজটা, ফিল্ড পর্যায়ে কাজের জন্য তাদেরকে অবশ্যই যারা উদ্যোক্তা আছেন, উদ্যোক্তাদের সাথে ইনক্লুড হইতে হবে। হুম, কারণ উদ্যোক্তারা যারা মাঠ লেভেলে কাজ করে, তাদের জ্ঞানটা আবার পুস্তকের জ্ঞানটা পার্থক্য অনেক হয়। আপনার বর্ষাকালে এবং সিজনে 2টা সময়ের কাজের ধরনটা কিন্তু ভিন্ন। হুম, বর্ষাকালে মৌমাছির কাজ এক ধরনের, আর সিজনালি কাজটা আরেক ধরনের। যার জন্য কেউ কোনো নতুন উদ্যোগ যদি কাজ শিখতে যায়, তাহলে
একটা বছর যদি কোনো ফার্মের সাথে থাকে তাহলে সে কাজ শিখতে পারবে। মানে কোন ফুল থেকে সবচেয়ে বেশি নেকটার পাওয়া যায় বা বেশি মধু উৎপাদন করতে পারে মৌমাছি? বাংলাদেশের সবচেয়ে বেশি মধু উৎপাদন হয় সরিষায়। হুম। কারণ সরিষার ফুলের স্থায়িত্বটা দীর্ঘদিন থাকে, 45 দিন থাকে সরিষা ফুল। তারপরে লিচু ফুলের মধুটা সেকেন্ড, তারপরে সুন্দরবন হয়, কালোজিরা হয়, মিষ্টি কুমড়া হয়, বিভিন্ন রকম হয় আর কি। আপনার কাছে সবচেয়ে কোন ফুলের মধুর চাহিদাটা বেশি থাকে? লিচু ফুলের। লিচু ফুলের। হ্যাঁ। এর কারণটা? লিচু ফুলের মধুটা সবচেয়ে টেস্টি মধু, এবং এটা বাচ্চারা অ্যাভেলেবেল খায় তো। আর সুস্বাদু মধুর মধ্যে লিচু ফুলের মধুটা বেস্ট। আপনি এই মধু উৎপাদন ছাড়া আমরা জানি যে কুইন রেয়ারিং বা রানীর গ্রাফটিং হয়, রানী রেয়ারিং হয়, শুধু কি মধু উৎপাদন করে না? না না না, আমরা মৌমাছি নিয়েই কাজ করি মূলত। হ্যাঁ। মৌমাছির সাথে যা আছে ইনক্লুডেড সবকিছুই, যেমন প্রোপোলিস আছে, পোলেন আছে, তারপরে রয়্যাল জেলি আছে, এবং কুইন আছে। আমি কিন্তু কুইনও আপনারা করি, এবং কৃষি মন্ত্রণালয়ে যে তেল বীজ প্রকল্প চলছে সেইখানে আমাদের ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা আমি কিন্তু মৌমাছি সাপ্লাই দিচ্ছি। আপনার যে কলোনি সাপ্লাই হ্যাঁ, করা কলোনি এবং সাপ্লাই। কুইন সাপ্লাই হ্যাঁ, করে এটা আপনি করেন? এটা আমি করি। আচ্ছা, কুইন গ্রাফটিং সম্পর্কে যদি সংক্ষেপে একটু আপনার কুইন বাস্তব কুইন অভিজ্ঞতা গ্রাফটিং share হলো করতেন। আপনার কুইনটা অ্যাকচুয়ালি আপনার যখন নতুন কুইন উৎপাদন করি তখন কুইন কাপ আছে, কুইন কাপের মধ্যে আপনার রয়্যাল জেলি দেওয়া লাগে। রয়্যাল জেলি দিয়া ওইখানে আপনার ডিম অথবা লার্ভা ভিতরে সেট আপ করা হয়। তাতে হয় কি, একটা হাইপসের ভিতরেই একাধিক কুইন তৈরি করা যায়। আর আমরা যখন ন্যাচারালি যখন কুইন হয় সেই ক্ষেত্রে কুইনগুলা রয়্যাল জেলি কম পায়। রয়্যাল জেলি কম পাইলে সেই ক্ষেত্রে আপনার কুইনের স্ট্যাবিলিটিটা কম হয়। যেমন আমরা জানি নর্মাল যে কুইনগুলো থাকে সেগুলো 6 মাস বা 1 বছর পর্যন্ত ডিম দেওয়া থাকে, কন্টিনিউ থাকে। সেকেন্ড ইয়ারে তারা ডিম দেওয়া কমায় দেয়। কিন্তু গ্রাফটিং এর ক্ষেত্রে হয় কি, গ্রাফটিং করে কুইন তৈরি করলে তারা সেকেন্ড ইয়ার পর্যন্ত ডিম দিতে পারে। আর গ্রাফটিং এর কুইনগুলো ভালো থাকে বেশি। এটাই ভালো হয়, হ্যাঁ, যেহেতু এটাই ভালো আপনারা হয়। সায়েন্টিফিক ওয়েতে ওদেরকে হ্যাঁ, করেন, মানে পরিচর্যাটা করেন। জি। আচ্ছা, আমরা কখন বুঝবো যে হানিটা পুরোপুরি রাইপেনিং হয়ে গেছে বা হারভেস্ট করার সময়টা চলে আসছে? এটা আপনার আমাদের চাকের মধ্যে যে মধুটা থাকে সেটা যদি আপনার সিলিং করা থাকে, মানে মোম দিয়ে ঢেকে দেয়, তাহলে বুঝতে হবে সেটা ম্যাচিউরড হানি হয়ে গেছে, সেই সেটা মধুটা হচ্ছে আমাদের পরিপক্ক। ন্যাচারাল যেগুলো হাইব আছে বা আমাদের অনেকের বাড়ির আশেপাশে যে চাষ ওয়াইল্ড লাগে, যেগুলো, হ্যাঁ হ্যাঁ, ওয়াইল্ড, ওটা কাটার ওয়াইল্ডের ক্ষেত্রে সেটা বোঝার কোনো আপনার উপায় বোঝার আছে? কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে আপনার মধু হবে কিভাবে, যে আপনার ওয়াইল্ডের যে চাকটা থাকে, হুম। চাকায় যে টপ অংশ থাকে সেই অংশটা যে একটু মাসেলস এর মতো ফোলা থাকে, তাহলে বুঝতে হবে মধু আসছে। এবং সেটা ডিপেন্ড করবে ফ্লাওয়ারের উপরে। যেমন এখন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা যদি চাক কাটেন সেটা অ্যাভেলেবেল মধু পাবেন, কারণ লিচুর সময় এখন সব জায়গায় পাওয়া যায়। আর শীতকালে সরিষা অঞ্চলে, যে সকল অঞ্চলে সরিষা হয় সেই অঞ্চলে সরিষা মধু হয়। তারপরে কালোজিরা অংশ যেখানে হয়, যেমন শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকে কালোজিরা মধু হয়। আচ্ছা, এই মধু তো আমরা তৈরি করার কথা অনেক জানলাম, এবার মধুর প্রসেসিং সম্পর্কে যদি বলতেন, আপনারা লোকালি বা আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা মূলত কিভাবে, মানে আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে তো প্রসেসিং এর অনেক নিয়ম আছে, কিন্তু হ্যাঁ, আপনারা যারা উদ্যোক্তা পর্যায়ে প্রসেসিংটা আপনারা কিভাবে করে থাকেন? এটা হলো আমাদের ম্যানুয়ালি যে মধু প্রসেসিং, যে আমরা যারা মধু নিয়ে কাজ করি তারা তো বিসিকে প্রসেসিং প্ল্যান্ট আছে আমাদের ধামরায়ে, সেইখানে প্রসেস করি। আর কেউ যদি ইন্ডিভিজুয়ালি প্রসেস করতে হ্যাঁ, চায়, হ্যাঁ। যেমন অল্প 2-4 কেজি মধু হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের 2টা পাত্র নিতে হবে। একটা পাত্রে পানি থাকবে, আর একটা পাত্রের মধ্যে মধু থাকবে। পানির পাত্র নিচে থাকবে, সেটা আগুন দিয়ে হিটে বয়লিং হবে, মানে পানিটা ফুটবে। হুম। ওই পাত্রের উপরে আর একটা পাত্র রাখতে হবে, ওটার মধ্যে মধু থাকবে। ওই বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমেই মধুটা আপনার করলে ওটা প্রসেসিং করা যায়। মানে আমরা যদি মধুকে হিটিং পর্যায়ে করতে চাই, হ্যাঁ, সরাসরি হিট করা সরাসরি যাবে হিট না, করা যাবে না। সরাসরি হিট বয়েলিং এর করলে মাধ্যমে। মধুর মানে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, মধুতে এইচএমএফ তৈরি হবে। আর ওই বয়েল করার সময় পানির টেম্পারেচারটা কেমন? না, পানি যত বয়েল হোক কিন্তু মধুর কিন্তু হিট বেশি হবে না। মধুর হিটিং, আপনি পানি যদি বয়েলিং করেন, বয়েলিং করার পরে 1-2 ঘন্টা পর্যন্ত যদি আপনার বয়েলিং করেন, দেখবেন মধুর টেম্পারেচার সর্বোচ্চ 45 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠছে। আমরা নর্মালি জানি যে মধু প্রসেসিং করার ক্ষেত্রে সর্বোচ্চ 45 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উঠানো যাবে। এর উপরে যদি উঠে তাহলে সেই ক্ষেত্রে মধুর যে 24 প্রকার এনজাইম আছে, এই এনজাইমগুলো নষ্ট হয়ে যায়। আর এক্সট্রাক্ট করেন কিভাবে? ওই যে হানি এক্সট্রাক্টর এক্সট্রাক্টর মেশিন আছে আমাদের, হানি যে এক্সট্রাক্টর মেশিনে রাউন্ড। হ্যাঁ রাউন্ড করে ওটা ফ্রেম দেওয়ার পরে এখানে এক্সট্রাক্ট করলে মধু চলে আসে এয়ার প্রেসারে জাস্ট। আর মধু এমনি নরমালি কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়? মধু যদি আপনার ময়েশ্চার লেভেলটা ভালো থাকে, যেমন বাংলাদেশের স্ট্যান্ডার্ড বিএসসি স্ট্যান্ডার্ড হলো 18 থেকে 22 পর্যন্ত। আপনার মধুতে জলীয় অংশের পরিমাণ যদি 18, 19, 20, 21 এর মধ্যে থাকে তাহলে 2, 4, 5, 10 বছরে কিছু হবে না। কিন্তু ওয়াটার লেভেলটা যদি 22 এর উপরে থাকে, 23, 24, 25 হয়ে যায়, সেটা 2, 4, 5 মাস 6 মাস পরেই ওটা আপনার ফার্মেন্টেশন হয়ে যাবে। মানে সংরক্ষণ স্থানটা কোথায়? স্থান নর্মালি মধু সংগ্রহণ করতে হবে, মধুকে প্রিজার্ভ করা যাবে না, কারণ মধু নিজেই একটা অন্য পণ্যকে প্রিজার্ভ করার ক্ষমতা রাখে। হুম, right.
আর হচ্ছে মধু, আসল মধু চেনার সহজ কোনো উপায় কি জানা আছে? না, আসল মধু চেনা সহজ কোনো উপায় নাই। এটা হলো আপনার অনলাইনে বা ইউটিউবে যেগুলো দেখি সবগুলা ফেক, যেমন ওয়াটার টেস্ট, তারপরে আগুন পরীক্ষা, চুন পরীক্ষা, সবগুলা ভুয়া। আবার পানিতে মধু রাখলে পানি ড্রপ হয়ে নিচে চলে যাবে, এটাও ফেক। কারণ মধুতে যদি আপনার ওয়াটার লেভেলটা বেশি থাকে, সে নর্মালি চলে যাবে, ডিসলভ হয়ে যাবে। হ্যাঁ, ডিজলভ হয়ে যাবে। হুম, সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ এটা হলো আপনার মধু সম্পর্কে ধারণা থাকতে হবে। আর তাও যদি না থাকে তাহলে আপনার একটা পিএইচ মিটার লাগবে। একটা পিএইচ মিটার দিয়ে মধুতে যদি আপনার পিএইচ মিটারটা রাখেন, তাহলে আপনার মধুর ময়েশ্চার পিএইচ লেভেল হলো 3.4 থেকে 5 পর্যন্ত অ্যাসিডিক। অ্যাসিডিক। হ্যাঁ, এটা যদি থাকে এর ভিতরে, হুম। রেঞ্জটা যদি এর ভিতরে থাকে তাহলে মধু, আর যদি এর উপরে থাকে তাহলে চিনি, এর নিচে থাকলে কেমিক্যাল। এটা হলো সবচেয়ে সহজ। হুম, হুম। ঠিক আছে, এইখানে অভিজ্ঞতার প্রয়োজন নাই, এটা আপনার পিএইচ মিটারই বলে দেবে। যাক, আপনার কাছ থেকে আমরা তো এখানে প্রশিক্ষণ করছি, অনেক থিওরিটিক্যাল জিনিস আমরা শিখছি। আপনার কাছ থেকে অনেক প্র্যাকটিক্যাল জিনিস আজকে আমরা জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জি, জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে এখন একটা কথাই বলতে চাই যে যদি আপনার নতুন কেউ কৃষি উদ্যোক্তা হতে চান বা আগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রে আমাদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের পাশাপাশি অবশ্যই শুরু করার আগে একজন প্রতিষ্ঠিত কোনো উদ্যোক্তা যিনি অনেকদিন ধরেই মধু বা মৌমাছি পালনের সাথে যুক্ত আছে তার সঙ্গে থেকে বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে, বাস্তবিক জ্ঞানটা আহরণ করতে হবে। কারণ এই বাস্তব নলেজটা খুবই প্রয়োজন। দেখা যাচ্ছে যে যদি আপনি সেক্ষেত্রে মনে করেন যে এটার সাথে আপনি সার্ভাইভ করতে পারবেন বা এই প্রসেসগুলোর সাথে আপনি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কারণ মধু পালন করতে গেলে অনেক রিস্ক ফ্যাক্টরও রয়েছে, অনেক প্রতিকূলতাও রয়েছে। এগুলো যদি ওভারকাম করার মতো নিজেকে যোগ্য মনে হয়, সেক্ষেত্রে আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে সোর্স আছে। সরিষার আবাদ এখন অনেক বেড়ে গিয়েছে। এছাড়া বিভিন্ন মশলা জাতীয় ফসল, লিচুর মৌসুমে লিচু, এই সোর্সগুলোকে ব্যবহার করে আমাদের দেশের চাহিদা অনুযায়ী এখনো মধুর পরিমাণটা কিন্তু কম। এজন্য এখানে উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে, কিন্তু তার আগে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে হাতে কলমে আপনাদেরকে শিখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।